Welcome everyone. Welcome to Prep with me. Prep with me তে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমাদের যে ক্লাসটা আমরা শুরু করছি সেটা হচ্ছে লেকচার 1 রিগার্ডিং সয়েল মেকানিক্স। তোমাদের কয়েকজনের ডিমান্ড ছিল যে সয়েল মেকানিক্সের থেকেও কিছু জিনিসপত্র জানার বা করানোর অলরেডি, তো সেই সমস্ত জিনিসের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এই সয়েল মেকানিক্সের লেকচার। তো চেষ্টা করব যে মোটামুটি সয়েলের লেকচার যতগুলো সম্ভব আমি আপলোড করে দেওয়ার, বাট হ্যাঁ, যেহেতু বড় ভিডিও দিলে পরে তোমাদের কারোরই ইন্টারেস্ট আমি খুব একটা দেখি না, তো বড় ভিডিও বা একসাথে অনেকটাকে পড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারটা সেটাকে আমি এখানে অ্যাভয়েড করার চেষ্টা করব খুব কম সময়ের ভিতর ভিডিওগুলো রাখার, কারণ একটা 50 মিনিটের একটা ভিডিও বানাতে আমাকে যে এফোর্ট দিতে হয়, তারপরে সেই 50 মিনিটের ভিডিওটা লোকজন দেখছে হচ্ছে অনলি 7 মিনিট অ্যান্ড 8 মিনিট, তাহলে সেখানে আমার মনে হয় যে 13-14 মিনিটের একটা ভিডিও বানিয়ে সেখানেও মানুষজন দেখবে 5 থেকে 6 মিনিট। আই থিঙ্ক সেটা আমার ক্ষেত্রে বেটার, কারণ লোকজন সেই জায়গাটা পছন্দ করছে না, একটা 50 মিনিটের ভিডিও লোকজন পছন্দ করছে না, তাই আমার কাছে ছোট ভিডিও বানানোর বেটার মনে হলো। ওকে, লেটস স্টার্ট দ্য সেশন। ওকে, তো সয়েল নিয়ে পরে যে জিনিসটা আজকে আমরা প্রথমে পড়ব সেটা হচ্ছে যে একদম ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা শুরু করব। ইন্ট্রোডাক্টরি যে সয়েল মেকানিক্স এই ব্যাপারটা কেন এলো, সয়েল মেকানিক্স কেন এলো। আমরা একটা মেকানিক্স সম্পর্কে জেনেছি যেটা হচ্ছে সলিড মেকানিক্স, আর একটা আমরা পেয়েছি যেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। হঠাৎ করে এর মাঝখানে একটা সয়েল মেকানিক্স টার্ম কেন এলো, এই কথাটা প্রথমে আমরা জানব। তো সয়েল যেটা বিহেভ করে কখনো কখনো সলিড হিসাবে, আবার কখনো কখনো ফ্লুইড হিসাবে, আবার কখনো এটাই আবার বিহেভ করে কিভাবে যে সয়েল এবং ফ্লুইডের, এই সলিড এবং ফ্লুইডের একটা ইন্টারমিডিয়েট রূপ হিসাবে। তো সেই জন্যই সেই স্টাডিটাকে আমরা আজকে জানছি বা বলছি, সেটাই হচ্ছে সয়েল মেকানিক্স। তো এই সয়েল মেকানিক্সের যিনি ফাদার বলা হয়ে থাকে তিনি হচ্ছেন কার্ল তারজাঘি। তো খুব বেশি দিনের ইতিহাস কিন্তু এটা নয়, সয়েল নিয়ে পরে খুব বেশি দিন যে পড়াশোনা হচ্ছে তা কিন্তু নয়, সেটা জাস্ট এই 200 ইয়ার্সের মতো টাইম ধরেই এই সয়েল নিয়ে পরে আলোচনা হচ্ছে। তাই সয়েল এখনও পর্যন্ত একটা প্রপোজড জায়গাতে রয়েছে, এবং আমরা সেই জায়গাতে রিসার্চ করে স্টাডি করে বিভিন্ন রকমের মানুষজন আছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন এবং সায়েন্টিস্ট রয়েছেন, যারা বিভিন্ন রকমের প্রপোজড থিওরি দিচ্ছেন, সেই প্রপোজড থিওরিগুলো দিচ্ছেন রিগার্ডিং সয়েল। সেই প্রপোজড থিওরিগুলোকে নিয়ে পরেই আমাদের সয়েল মেকানিক্স তৈরি হয়েছে। এবারে এখানে যে প্রথম যে ব্যাপারটা সম্পর্কে আমাকে জানতে হবে বা যেটা আমাদের মাথাতে প্রথম আসা উচিত, সেটা হচ্ছে যে যদি সয়েলই সব হয় তাহলে রক কি আর সয়েল কি, আরেকটা জিনিস আমরা পাবো সেটা হচ্ছে মিনারেলস কি। সয়েল কি, রক কি এবং মিনারেলস কি, এই তিনটে জিনিস সম্পর্কে আমরা জানব। নর্মাল ভাষায় যদি আমরা বলি সয়েল আলোচনা করতে যাই, তাহলে আমরা যেটা জানি সয়েল সম্পর্কে সেটা হচ্ছে যে ন্যাচারাল রিসোর্স, যেটা একটা আর্থ আমাদের যে আর্থ রয়েছে, সে আর্থকে যে ন্যাচারাল রিসোর্স মোস্টলি কাভার করে রয়েছে সেটাই হচ্ছে সয়েল। এটা একদম বেসিক ডেফিনেশন অফ সয়েল, যে ন্যাচারাল রিসোর্স দ্যাট মোস্টলি কাভার্স দ্য আর্থ, ইট ইজ সয়েল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তাহলে মিনারেল কি, রক কি। এবারে চলে আসবো যখন আমরা সেটাকে ভেঙে কথা বলবো। কীরকম ভাঙবো, যে আর্থ ইজ মোস্টলি কম্পোজড অফ মিনারেলস। আর্থে যে জিনিসটা একদম বেসিক পাওয়া যায় সেটা হচ্ছে মিনারেলস। এছাড়া কি রয়েছে, সয়েল, এছাড়া কি রয়েছে, রক। এই তিনটে জিনিস নিয়ে পরে মোটামুটি এই আমাদের আর্থ। মিনারেলস আর নন লিভিং অ্যান্ড হ্যাভ এ ডেফিনাইট crystal structure, and they do not come from
প্ল্যান্ট অর এনিম্যালস। যেমন একটা উদাহরণ যদি বলে মিনারেল কি, সেটা হচ্ছে সল্ট। সল্ট হচ্ছে একটা মিনারেল। রক্স আর, এবারে চলে আসি আমরা রক্সে। রক্স আর মেড অফ সেভারেল মিনারেলস বন্ডেড টুগেদার। বিভিন্ন মিনারেল কি হচ্ছে, বন্ডেড টুগেদার হয়ে একটা রক তৈরি হচ্ছে। রক অলসো কন্টেন্ট ফসিলাইজড প্ল্যান্ট অর এনিম্যাল। তাহলে রকের ভিতরে কিন্তু ফসিলাইজড এনিম্যাল বা প্ল্যান্ট থাকতে পারে। নাও হচ্ছে সয়েল। নাও সয়েলস আর দ্য কালেকশন অফ ভেরি স্মল পিসেস অফ রক অর দ্যাট আর ব্রোকেন অর ওয়েদার্ড কেমিক্যালি, মেকানিক্যালি, whichever in earlier. Soils also contain numerous other things like decaying plant, animal matter. তাহলে soil in soil mechanics is defined as the non-consolidated or unconsolidated solid material produced by disintegration of rock or the weathering of rock, and the void space within this particle may be filled with air, water or both. তাহলে যদি আমরা আরেকটু ভেঙে বলার চেষ্টা করি, তাহলে হচ্ছে ওয়েদারিং অফ রক থেকে যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি সয়েল। ওয়েদারিং অফ যে মানে আমি কিন্তু এখানে ডিসইন্টিগ্রেশন কথাটাকে বলছি না, আমি বলতে চাইছি ওয়েদারিং টার্মটাকে। তো ওয়েদারিং টার্মটাকে বলার কারণটাই হচ্ছে যে ওয়েদারিং যেটা রয়েছে সেটা সিগনিফাই করে ডিসইন্টিগ্রেশন অফ রকটাকে, যেটা দুটো পার্টে হয়, একটা হচ্ছে ফিজিক্যাল পার্টে হয়, একটা হচ্ছে কেমিক্যালভাবে হয়। তাহলে আমরা যদি বলি তাহলে যে সয়েল কীভাবে তৈরি হলো, তাহলে সয়েল তৈরি হচ্ছে বাই ওয়েদারিং অফ রক, দ্যাট ইজ বা ইট সিগনিফাইজ দ্যাট বাই ডিসইন্টিগ্রেশন অফ রক। হোয়াট টাইপ অফ ডিসইন্টিগ্রেশন? একটা হচ্ছে ফিজিক্যাল ডিসইন্টিগ্রেশন, একটা হচ্ছে কেমিক্যাল ডিসইন্টিগ্রেশন। এবারে যেটা চলে আসি যে সয়েল তৈরির যে পদ্ধতি বা প্রসেস তাকে জেনারেলি বলা হয়ে থাকে পেডোজেনেসিস। পেডোজেনেসিস মানে হচ্ছে সয়েল তৈরির প্রক্রিয়া, ফরমেশন কীভাবে হচ্ছে, প্রসেস অফ ফরমেশন অফ সয়েল হচ্ছে পেডোজেনেসিস। এবারে ডিসইন্টিগ্রেশন রক নিয়ে পরে আমরা একটু ডিটেলসে চলে আসি। যে ডিসইন্টিগ্রেশন অফ রক যদি আমি বলি, তাহলে আমরা এখানে দুটো ভাগ পেয়েছি। একটা ভাগের নাম হচ্ছে ফিজিক্যাল, আরেকটা পার্টের নাম হচ্ছে কেমিক্যাল। তাহলে ফিজিক্যালি কীভাবে হতে পারে? ফিজিক্যালি হতে পারে কিসের দ্বারা? ইম্প্যাক্ট অ্যান্ড গ্রাইন্ডিং বাই ওয়াটার হতে পারে, রেন হতে পারে, এছাড়া হতে পারে উইন্ড অর এয়ার, এছাড়া কিসের দ্বারা হতে পারে? আইস হতে পারে, এছাড়া কিসের দ্বারা হতে পারে? গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে। ওকে, এছাড়া কি হতে পারে? আর্থকোয়েক হতে পারে, এছাড়া কি হতে পারে? টেম্পারেচার হতে পারে, হিউমিডিটি হতে পারে, এছাড়া হতে পারে প্ল্যান্ট এবং অ্যানিম্যাল অ্যাকশনের দ্বারাও হতে পারে ফিজিক্যাল ডিসইন্টিগ্রেশন। বাট কেমিক্যাল ডিসইন্টিগ্রেশন হবে কি দিয়ে? হতে পারে কি? রিডাকশন হতে পারে, অক্সিডেশন হতে পারে। অক্সিডেশন আমরা সকলেই জানি যে অক্সিজেনের উপস্থিতিতে হবে অক্সিডেশন, অক্সিজেনের অনুপস্থিতিতে হবে রিডাকশন, CO2 থাকলে পরে সেখানে হবে কার্বনেশন। এছাড়া হতে পারে হাইড্রেশন আমরা জানি যে যেখানে জল থাকবে সেখানে হাইড্রেশন হবে জলের সাথে বিক্রিয়াতে। এছাড়া হতে পারে লিচিং হতে পারে। লিচিং কি? লিচিং আমরা জেনারেলি পড়েছি, আমাদের কোথায় পড়েছি? ইরিগেশনে আমরা লিচিং পেয়েছি। তো লিচিং হচ্ছে ওয়াশিং আউট অফ ফাইন পার্টিকেলস বাই ওয়াটার অ্যাকশন। জল যখন আমরা প্রচুর পরিমাণে কোনো একটা জায়গাতে অ্যাপ্লাই করি বা আসে,
তখন কি হয়, সেই জলের সাথে ওয়াশ আউট হয়ে যায় কিছু ফাইন পার্টিকেল, কিছু কোলয়েডাল পার্টিকেল, কিছু সাসপেন্ডেড পার্টিকেল যেটা ওই সয়েলের ভিতর রয়েছে সেটা বয়ে চলে যায় এবং সেই রক কি হয়ে যায়, ভেঙে ডিসইন্টিগ্রেট হয়ে যায় ভায়া কেমিক্যাল অ্যাকশন। ওকে, এবারে যেটা প্রশ্ন আসতে পারে সহজ প্রশ্ন, যেটা হচ্ছে যে এই যে পেডোজেনেসিস সাইকেলটা কী রকম। তো পেডোজেনেসিস সাইকেলের প্রথম যেটা আসে সেটা হচ্ছে ওয়েদারিং। কোনো একটা রক রয়েছে, সে ওয়েদার হলো, তারপরে কি হবে, তারপরে হবে ট্রান্সপোর্টিং বা ট্রান্সপোর্ট হবে। দেন কি হবে, ডিপোজিশন হবে, কোনো একটা জায়গাতে যে সেটা জমা হবে। দেন কি হবে, সেখান থেকে আপহিভেল হবে, আপহিভেল হবে। দেন সেখান থেকে সেটা চলে যাবে আবার ওয়েদারিংয়ে। তাহলে কোনো একটা পাথর ছিল, একটা রক ছিল ধরে নাও এরকম, সেখান থেকে ওয়েদারিং হচ্ছে, ওয়েদারিং হওয়ার ফলে সেখান থেকে পার্টিকেল উড়ে 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 গেল, ধরো এয়ারের দ্বারা হচ্ছে ধরে নিলাম, এয়ারের দ্বারা ট্রান্সপোর্ট হয়ে কোনো একটা জায়গাতে জমতে শুরু করলো, ডিপোজিট হতে শুরু করলো। ডিপোজিট হতে 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 সেটা আস্তে আস্তে আপহিভেল হলো, বাড়তে শুরু করলো। দেন আবার সেখান থেকে কিন্তু ওয়েদারিং হতে থাকবে এবং অন্য জায়গাতে সেটা ডিপোজিট হতে থাকবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে সাইকেল, এটাই পেডোজেনেসিস সাইকেল। তাহলে চারটা ভাগ রয়েছে, ওয়েদারিং, ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন অ্যান্ড আপহিভেল। ওকে, এবারে ফিজিক্যাল ওয়েদারিংয়ের কথা সম্পর্কে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রে মিনারেল কনস্টিটিউয়েন্টের কোনো রকম কিন্তু চেঞ্জ হয় না। যেটা প্যারেন্ট রক, কোনো একটা ধরো এটা একটা প্যারেন্ট রক আছে আর এটা সেখান থেকে একটা সয়েল তৈরি হয়েছে বাই ফিজিক্যাল অ্যাকশন আর ফিজিক্যাল ওয়েদারিং। তাহলে এই প্রশ্নটা খুব কমন হয়ে যাবে তোমাদের কাছে যে ফিজিক্যাল ওয়েদারিংয়ের মাধ্যমে যদি কোনো একটা প্যারেন্ট রকের থেকে সয়েল তৈরি হয় তাতে কি হচ্ছে, কিন্তু মিনারেল কন্টেন্টসের বা মিনারেল কনস্টিটিউয়েন্টের কোনো রকম কোনো চেঞ্জেস হবে না। এটা জেনারেলি হয়ে থাকে কোর্স গ্রেন সয়েলে এটা জেনারেলি ফিজিক্যাল ওয়েদারিং লক্ষ্য করা যায়, দেখতে পাওয়া যায় গ্র্যাভেল এবং স্যান্ডের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। যদি প্যারেন্ট রকের সাথে যে সয়েলটা রয়েছে তার কোনো রকম কোনো সম্পর্ক নেই, দেখেই বুঝতে পারছি যে এর মিনারেল কনস্টিটিউয়েন্টসের কোনো রকম কোনো মিল পাচ্ছি না, আলাদা হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে, মানে এখানে ধরো আছে মিনারেল হিসাবে অ্যালুমিনিয়াম রয়েছে, এখানে আমরা সেখানে মিনারেল আর ম্যাগনেসিয়াম মিক্স একটা আমি মেটেরিয়াল পাচ্ছি, কথা বলছি আমি। তো সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, বা এটা একটা অ্যাসিডিক ছিল, এখানে এসে এটা বেসিক সয়েল তৈরি করলো, যেরকমই হোক না কেন, তখন কিন্তু সেটা হবে হচ্ছে কেমিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রে কিন্তু মিনারেল কনস্টিটিউয়েন্টসের কোনো রকম কোনো মিল থাকে না। উদাহরণ হিসাবে আমরা এখানে ফাইন গ্রেন সয়েলকে ইউজ করতে পারি। ফাইন গ্রেন সয়েল যেমন হচ্ছে ক্লে, সিল্ট, এরা কিন্তু কেমিক্যাল ওয়েদারিংয়ের মাধ্যমেই তৈরি হয়ে থাকে। এরপরে নেক্সট প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ রেসিডিউয়াল সয়েল অ্যান্ড হোয়াট ইজ ট্রান্সপোর্টেড সয়েল। ওয়েদারিং হয়ে যাওয়ার পরে যে সমস্ত রক বা ডিসইন্টিগ্রেটেড রক তার প্যারেন্ট যে এরিয়া রয়েছে বা প্যারেন্ট রক রয়েছে সেখানেই রিটেন করে যায়, সেটাই হচ্ছে রেসিডিয়াল সয়েল। আর যে সমস্ত ওয়েদারিংয়ের পরে যে ডিসইন্টিগ্রেটেড রকগুলো ক্যারেড অ্যাওয়ে হয়ে যায় তার প্যারেন্ট এরিয়া বা প্যারেন্ট রক থেকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেড সয়েল। এবারে ট্রান্সপোর্টেশনের বিভিন্ন ভাগ রয়েছে, ওয়াটার রয়েছে, আমাদের আইস রয়েছে, এয়ার রয়েছে, গ্র্যাভিটি রয়েছে, অর্গানিজম রয়েছে, লেক রয়েছে, এগুলো বিভিন্ন ভাগ রয়েছে, তোমরা সেগুলো জানো, সেগুলো সম্পর্কে আমরা পরে ডিসকাস করব। আগে আমরা যেটা ডিসকাস করব যে এই ট্রান্সপোর্টেড সয়েল যেটা রয়েছে, ট্রান্সপোর্টেড সয়েলের কী কী চেঞ্জেস হয়, প্রপার্টিজ অফ সয়েল যেগুলো রয়েছে সেখানে কী কী ধরনের চেঞ্জেস আমরা এখানে দেখতে পাই। তো প্রপার্টিজ অফ সয়েল বলতে যে চেঞ্জেসগুলো আমরা এখানে এটা কিন্তু শুধুমাত্র ট্রান্সপোর্টেড সয়েলের জন্য আমরা এখানে আলোচনা করব। তো সেটা হচ্ছে যেটা চেঞ্জেস দেখতে পাবো সেটা হচ্ছে এর সাইজের চেঞ্জেস দেখতে পাবো, এর শেপ অ্যান্ড রাউন্ডনেসের চেঞ্জেস দেখতে পাবো, আমরা এর ক্ষেত্রে সারফেস টেক্সচারিংয়ের চেঞ্জেস দেখতে পাবো, সারফেসের চেঞ্জ দেখতে পাবো। এছাড়া আমরা পাবো এখানে যেটা সেটা হচ্ছে সর্টিং ক্যারেক্টারিস্টিক্স এখানে আমরা দেখতে পাবো,
ধরে নিই যদি আমরা ওয়াটারের ক্ষেত্রে দেখি, এটা খুব ইজি। ওয়াটারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, যে সাইজ কি হবে, ওয়াটারে গেলে পরে রিডিউস হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ক্ষয়ে যাবে। এবং ওয়াটারের যে ট্রান্সপোর্টেড সয়েলটা আমরা জেনারেলি পাই সেটা জেনারেলি হয়ে থাকে রাউন্ডেড। আমরা দেখেছি এগ্রিগেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে রাউন্ডেড এগ্রিগেট আমরা পেয়ে থাকি কোথায়, রিভার বেডে। সারফেস কীরকম পাই, রিভার বেডে যে সমস্ত মেটেরিয়াল পাই সেগুলো আমরা পাই হচ্ছে স্মুথ পাই, এবং অবশ্যই সেটা সর্টেড থাকে। সর্টেড বলতে কীরকম সর্টেড থাকে, যে যখন জলে বয়ে নিয়ে যাচ্ছে কোনো একটা সয়েলকে, তখন জেনারেলি সেগুলো কি হয়, ডিসইনটেগ্রেটেড রকটা ধীরে 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 যেগুলো বড় পার্টিকেল থাকে সেগুলোকে আর জল বয়ে নিয়ে যায় না, সেগুলোকে আগে ডিপোজিট করে দেয়। দেন যেগুলো ছোটো পার্টিকেল থাকে, সাসপেন্ডেড থাকে, সেগুলো আরও একটু দূরে যেয়ে পরে ডিপোজিট করে। তাই আমরা কিন্তু কোনো একটা নদীর যদি উচ্চগতি থেকে নিম্নগতি অবধি দেখি, তাহলে উচ্চগতিতে যে বড় বড় ডিপোজিট পাবো সয়েলের, ধীরে ধীরে যখন আমরা নিচের দিকে নেমে যাব মানে নিম্নগতির দিকে, সেখানে কিন্তু যে আমরা ডিপোজিট যেগুলো পাবো সেগুলো কিন্তু অনেক ছোট সাইজে, তাই না? তাহলে অবশ্যই সেখানে সর্টেড হয়ে যাচ্ছে। এয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই, এয়ারের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা সেম। এয়ারের ক্ষেত্রেও কিন্তু ঘর্ষণের ফলে সাইজ রিডিউস হয়ে যাবে এবং রাউন্ডেড হয়ে যাবে, এবং স্মুথ যেটা আমরা পাচ্ছি সেটা স্মুথ পাবো না, এইটা এখানে একটা চেঞ্জ হবে। এখানে এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে রাফ সারফেস পাবো আমরা এয়ারের ক্ষেত্রে, রাফ সারফেস, স্মুথ সারফেস পাবো না। এবং অবশ্যই এখানেও কিন্তু সর্টেড হবে, কারণ হাওয়া কি করবে, বড় পাথরগুলোকে খুব দূরে উড়িয়ে নিয়ে যেতে পারবে না, তাই ছোট পাথর যেগুলো থাকবে, ছোট ছোট কণাগুলোকেই বেশি দূর পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারবে। আইসের ক্ষেত্রে কি, আইসেও কিন্তু যে সাইজটা হবে সেটা হবে রিডিউস হবে কিভাবে, আইসটা কি করবে, আস্তে 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 ওতে গ্রাইন্ডিং এবং ইম্প্যাক্ট ফেলতে শুরু করবে, যার ফলে এর সাইজ কিন্তু রিডিউস হবে। বাট এই ক্ষেত্রে যে শেপটা আমরা পাবো সেটা কিন্তু হচ্ছে অ্যাঙ্গুলার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ক্ষেত্রে যে সারফেসটা আমরা পাবো সেটা কিন্তু সবসময় পাবো আমরা ক্র্যাকড সারফেস। আমরা রাফ যেমন ওখানে পাচ্ছিলাম তাতে কিন্তু ক্র্যাকড ছিল না, আইসের ক্ষেত্রে কিন্তু আমরা ক্র্যাক সারফেস পাবো। এবং এখানে যদি শর্টিংটা আমি দেখতে যাই তাহলে এখানে কিন্তু ভেরি লিটল শর্টিং আমরা পাবো, খুব একটা বেশি শর্টিং এখানে আমরা পাবো না। নেক্সট আমরা চলে যাব কিসে, গ্র্যাভিটেশনাল ফোর্সে, গ্র্যাভিটিতে যাব। গ্র্যাভিটির ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়বে, এবং ইম্প্যাক্ট পড়ে পরে কি হবে, অবশ্যই উপরের পাথর যখন নিচে পড়বে, নিচে পড়লে পরে সেটা ধাক্কা খেয়ে পরে আবার ভেঙে যাবে, ছোট ছোট হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে, এভাবে চলতে থাকবে। কিন্তু ইম্প্যাক্টের ফলে কোনো জায়গাতে এরকমও হয় যে অনেক বড় পাথর একদম নিচে চলে এসেছে, এটাও কিন্তু হয়ে থাকে। রাউন্ডনেস বা অ্যাঙ্গুলারিটির ক্ষেত্রে এখানে কিন্তু সবসময় অ্যাঙ্গুলার আমরা পাবো, কারণ রাউন্ড হবে না, তোমরা বুঝতেই পারছো, যেখানে যখন উপর থেকে পড়ে বা কোনোভাবে যদি সেটা ভেঙে যায় তাহলে কোনোভাবে সেটা রাউন্ড হতে পারে না, ভাঙলে যে কোনোভাবে ভেঙে যেতে পারে, যে কোনো প্লেনে ভেঙে যেতে পারে, যার ফলে কিন্তু সেটা অ্যাঙ্গুলার হবে। এবং এখানে যেমন আমরা ক্র্যাকড সারফেস পেয়েছিলাম, এখানেও কিন্তু আমরা ক্র্যাকড সারফেস পাবো, কিন্তু এক্ষেত্রে শর্টিংটা হয় না, শর্টিং এখানে দেখতে পাওয়া যায় না, নো শর্টিং, কোনো রকম শর্টিং আমরা এখানে পাবো না। হয়ে গেল, এই হচ্ছে আজকের এতটাই অবধি। নেক্সট যে আমি পার্টটা আনতে চলেছি বা নেক্সট যে লেকচার আনতে চলেছি সেই লেকচারে আবার আমি কিছুটা অ্যাড করব। আমি ইচ্ছে করে এগুলোকে বাড়াচ্ছি না এবং ছোট ছোট কম্প্যাক্ট ভিডিও তৈরি করার চেষ্টা করছি যতটা পসিবল, এবং তোমাদের ইন্টারভিউর জন্য এটা হেল্প করবে। পরবর্তীকালে তোমাদেরকে ফার্দার পিএসসির বা যে কোনো কেএমসির বা কেএমডি এর যেইর জন্য কিন্তু এগুলো তোমাদেরকে বুস্ট আপ করবে, তোমাদের থিঙ্কিং বুস্ট আপ করবে, তোমাদের কনসেপ্ট বুস্ট আপ করবে। তো এরকম কনসেপ্ট বুস্ট আপ জিনিসপত্র পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে দেখতে হবে এবং যুক্ত থাকতে হবে। একটা প্রশ্ন আমাকে একজন করেছিল, আমি সেই প্রশ্নটার অ্যান্সার এখানে দিচ্ছি। আমি জানি না এতদূর পর্যন্ত কেউ ভিডিওটা দেখছে কি না, তবুও আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমরা কি যারা পিএসসিতে হয়তো পাওনি তারা কি ফার্দার এখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের ইন্টারভিউ বা তোমাদের প্রিপারেশন রিলেটেড দরকার হয়ে থাকে। এই ইন্টারভিউর প্রসিজিওরগুলো শেষ হয়ে গেলে পরেই আমরা কিন্তু জানুয়ারি থেকে থিঙ্কিং করে রেখেছি যে একটা কোর্স লঞ্চ করব ফর
ফার্স্ট ইয়ার আমরা 1 বছর আগে চেষ্টা করব যে লোক কীরকম দেখছে চাইছে সেটার উপরে, এবং এই কোর্সটা থাকবে পুরোপুরি পিএসসির এইচএর উপরে। তো সেইখানে যে কোর্সটা আমরা লঞ্চ করব, আমি অবশ্যই সেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ফ্রি কন্টেন্ট তো অবশ্যই থাকবে, জিনিসপত্র ফ্রি তো অবশ্যই রাখতে হবে। এইচএর উপরে যে পিএসসি হোক কেএমসি হোক, সেখানে এমসিকিউ প্র্যাকটিসের পার্ট থাকবে অ্যান্ড কিছুটা থাকবে থিওরিটিক্যাল পড়ানোর জন্য। তো এই জিনিসগুলো জেনারেলি হবে ক্র্যাশ কোর্সের মতো। আর যদি আমি স্টুডেন্ট পাই যারা ডিপ্লোমা বা বিটেক করছো, বা যারা অলরেডি পাস আউট হয়ে গেছো, ফ্রেশার্স রয়েছে, তোমরা চাও যে তোমরা ফার্দার আবার ভালো করে এই টোটাল কোর্সটাকে করতে চাও, টোটাল যে আমাদের 12টা সাবজেক্ট আমি এখানে ভেবে রেখেছি, 12টা সাবজেক্টকে আরও বেটার করে তুমি জানতে চাও, তাদের জন্যও কোর্স থাকবে। তো সেটা ডিসেম্বরে নয়, সেটা ডিসেম্বরের শেষে, জানুয়ারি থেকে সেই প্ল্যানিংটা আমাদের হবে। আপাতত ইন্টারভিউ অ্যান্ড ফার্দার পিএসসির প্রিপারেশনের জন্য বা কেএমসি বা কেএমডি এর প্রিপারেশনের জন্যই আমরা এখানে পড়াশোনা করব। আরআরবিটা চেষ্টা করেছিলাম, বাট লোকজন ইন্টারেস্টেড ছিল না। যাই হোক, সেটা পরে আলোচনা হবে। ঠিক আছে, স্টে টিউনড, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আমাদের 1000 যে সাবস্ক্রাইবারের লক্ষ্য রয়েছে সেটাকে ফুলফিল করো। জুড়ে থাকো পরের ভিডিওর জন্য। ধন্যবাদ।